শুরু করছি আমি তো ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। পাঠে FKCS, পর্ব সংখ্যা 31। আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল, কি ছিল চিলকুটে? মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপনি চিলকুটগুলো দেখেননি? কি জানি, খেয়াল করিনি। মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। মেঘের মেজাজ খারাপ হলো, রাগান্বিত কণ্ঠে বলল, আমার চিলকুটগুলো আমায় দিন, আপনার সাথে আর কোনো কথা নেই। আবির শশব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো, মৃদু হেসে জানালো, তোর চিলকুট কোথায় উড়ে গেছে কে জানে। রাগে মেঘের চোখ জ্বলছে। মিনহাজের দেওয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগের মাথায় হুট করে বলে উঠল, আপনি আমার জীবনে কেন আসছেন? প্রতি উত্তরে আবির বলল, আমি তোর জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে আসছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কিভাবে? আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায়, খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শুধায়, তোর জন্ম আগে হয়েছে নাকি আমার? আপনার। তো কে কার জীবনে আসছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, জানি না। আবির প্রখর তপ্ত স্বরে প্রশ্ন করে, রুমে কেন আসছিলি? মেঘ পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগ অভিমানে সাইডে রেখে কোমল কণ্ঠে বলল, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে আসছিলাম। এসব ডেটে আমি পালন করি না। কেন? আমার মতে গোলাপ দেওয়া, চকলেট দেওয়া, টেরি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব। তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না? আমি উইশ করলে তা চিলকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারবো না, কাজে কর্মে দেখিয়ে দিব। আবিরের কথা মেঘ বোঝার চেষ্টা করছে না, বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে, আজকে অন্তত উইশ করুন, আর বলবো না প্লিজ। আজ করলে কাল কি সমস্যা? এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ, তোর অভিশাপ ফলে গেছে। আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, শুন। মেঘ থমকে দাঁড়ালো। আবির ভ্রুকুচকে তাকিয়ে রইল। হঠাৎ শীতল কণ্ঠে বলল, কি প্রমিস চাস? মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো। আবির পুনরায় বলল, কি হলো বল। মেঘ ভেবে চিনতে শান্ত কণ্ঠে বলল, আপনি প্রমিস করুন আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে, যেন কখনো ছেড়ে না যায়, কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলে শাসন করতে পারবো না? পারবেন, তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ, আমার ভয় লাগে। আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো, ঠোঁটে হাসি রেখেই বলল, আমি প্রমিস করছি আজকের পর অকারণে তোকে কখনো ধমক দিব না, হয়েছে? থ্যাংক ইউ। মেঘ মায়াবী কণ্ঠে শুনে আবিরের আশ্চর্য নয়নে চেয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। আবির ভাই প্রমিস ডেতে মেঘকে প্রমিস করেছে ভাবতে হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবেই মুখে হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে। 12 তারিখ কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তেই মেঘ লজ্জায় 2 হাতে মুখ লুকালো। সেই লজ্জায় চিলকুটও লিখেনি। আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি। প্রমিস ডে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়, তাই মুখ লুকিয়ে চলেছে। আজ 13 ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। অন্যান্য দিনের মতো আজও আবির তানবীর যে যার কাজে বেরিয়েছে। মিম আর আদিও স্কুলে গেছে। দুপুরের দিকে মেঘ, মিম, আদি 3জনই বাসায় ফিরেছে। তারা ঘণ্টাখানেক পরই আবির বাসায় আসছে। আবিরের হাতে 2টা শপিং ব্যাগ। অসময়ে আবিরের বাসায় ফিরতে দেখে মালিয়া খান প্রশ্ন করলেন, কিরে তুই এই সময়ে বাসায় যে? আজ 1 ফাল্গুন, ভাবলাম মিম, আদি আর মেঘকে নিয়ে বের হব, তানবীরও আসছে। আজ যেমন ভাই বোনদের কথা মনে করছিস,
এমনভাবে কাজের ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না? তোর আব্বু প্রায় বলে তানবীর ছাড়া তুই কারোর সাথে ঠিকমতো কথা বলিস না। এটা তোর আব্বুর ভালো লাগে না। আচ্ছা, চেষ্টা করব। আবির দুটো শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো। হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতেই মেঘ থতমত খেয়ে ওঠে। একটু আগেই ফেসবুকে হাগদের ভিডিও দেখছিল। তা দেখে আবির ভাইকে নিয়ে অনেক কল্পনায় পাড়ি জমিয়েছিল। আকস্মাৎ আবির রুমে ঢুকায় মেঘ আটকে ওঠে। ওড়না ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে। আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে তোর জন্য শাড়ি আছে, কাকিয়াকে বলিস শাড়িটা পরিয়ে দিবে। দ্বিতীয় শপিং ব্যাগটা বিছানার উপর রেখে বলল, এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে, ওর যেটা ভালো লাগে সেটাই পরতে বলিস। মেঘ ঠোঁট উল্টে বলল, আমার ড্রেস কোথায়? তুই শাড়িই পরবি, তাই ড্রেস আনিনি। একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস। আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থমকালো। খাড়গুড়ি শীতল চোখে তাকে কোমল কণ্ঠে বলল, আজ হিজাব পরতে হবে না। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলছে, তাও আবার নিজেই শাড়ি গিফট করছে। ভাবতেই মেঘের ভেতরটা মুগ্ধতায় ছেয়ে গেছে। আঁখি জোড়ায় চমক দেখা যাচ্ছে। নিজের চোখ কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। মাইশা আপুর বিয়েতে মেঘ শাড়ি পরে দোতলা থেকে নিচতলা পর্যন্ত নামতে পারেনি। আবির ভাইয়ের ঠান্ডা কণ্ঠের হুমকিতে শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল। আজ আবির ভাই নিজেই শাড়ি পরতে বলছেন, তাও আবার চুল ছেড়ে। মেঘ শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের একটা শাড়ি বের করলো, সাথে ম্যাচিং পেটিকোট, দুজোড়া কাচের চুড়ি। মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। শাড়িটা এমনিতেই সুন্দর, তবে আবির ভাই দেওয়ায় শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিয়ে আসছে, ওইগুলো বেশ সুন্দর। বলতে হয় আবিরের পছন্দ আছে। মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে। কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্তে পড়ে গেছে। মেঘের ছটপট মনটা শাড়ি পরার জন্য ছটফট করছে। কি করবে ভেবে পাচ্ছে না। হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশিক্ষণ টিকল না। মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাকা শুরু করলো। মেঘের ডাকে কাকিয়া ছটপট করে উঠে বসেন। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে মেঘ? তাড়াতাড়ি উঠো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই শাড়ি পরবি? হ্যাঁ। হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন? মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই আমাকে আর মিমকে শাড়ি দিয়েছেন, তাড়াতাড়ি রেডি হতে বলেছেন, ঘুরতে নিয়ে যাবে। তার জন্য এত খুশি? হ্যাঁ। তুমি তাড়াতাড়ি আসো, আমার শাড়ি পরিয়ে দিতে হবে। তুই যা, আমি আসছি। মেঘ হুটোপুটি করে নিজের রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে কাকি আসছেন। মাইশা আপুর বিয়েতে মাইশা আপুরা বাঙালি স্টাইলে শাড়ি পরিয়েছিল, তবে আজ কাকিয়া আঁচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন। হালকা মেকআপ, হাতে 2 ডজন কাচের চুড়ি, কানে সিম্পল কানের দুল, উষ্ঠ জুড়ে হালকা গোলাপি রঙের রঞ্জক, চোখে হালকা করে দেওয়া কাজল, সঙ্গে গাঢ় আইলাইনারে মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী লাগছে। চুল আছড়ে ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে কিছু চুল সামনে রাখলো। পেছনের দিকে চুলগুলো কোমর ছাড়িয়ে বেশ খানিকটা নিচে নামলো। চুল হাঁটু কিছুটা উপরে। সাজ সম্পূর্ণ হওয়ার পর মেঘ কিছুটা দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। অমনি চক্ষুদ্বয় প্রশস্ত হয়ে গেল। শাড়িতে নিজেকে কেমন যেন অপরিচিত লাগছে। কাকিয়া মেঘকে আপাদমস্তক দেখে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, বউ লাগছে। মেঘ নড়েচড়ে দাঁড়িয়ে লাজুক হাসলো। মনে বলল, তোমাদের আবিরের বউ। কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। তপ্তস্বরে বলল, তুই একটু বস, আমি আসছি। কাকিয়া মিমের রুমে আসলো। মিম ততক্ষণে প্রায় রেডি। আদি চুল আছড়ে দিচ্ছিল। তানবীর, আবির আর আদির জন্য ও বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি 3টা গতকালই তানবীর নিয়ে আসছিল। 2টা শাড়ি আর ড্রেস আজ আবির নিয়ে আসছে। তানবীর নিজেই আদির হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে। মিমের রুমে যাওয়ায় মিম আবারও
আদির চুলগুলো ঠিকমতো আঁচড়িয়ে দিচ্ছিল। আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার উপর শাড়ি পরে আছে, অথচ মিম ড্রেস পরেছে। আকলিমা খান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, মেঘ শাড়ি পরেছে, তুই পরিসনি কেন? আমার শাড়ি পরতে ভালো লাগে না আম্মু, শাড়ি দেখলেই রাগ ওঠে। এখন রাগ উঠছে ঠিকই, শাড়ি পরার বয়স হয়নি তো তাই। দুদিন পরে মেঘের মতো তুইও শাড়ি পরার জন্য ছটফট করবি। সে যাই হোক, তোর আলতাটা দে। মিম ড্রেসিং টেবিল থেকে আলতা বের করে আম্মুকে দিল। আকলিমা খান মেঘের দু হাতে আর দু পায়ে খুব সুন্দর মতনে আলতা পরিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মিম আর মেঘ নিচে নামলো। আদি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। মেন গেটের পার হতে মেঘের নজর পড়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরনে প্রিয় মানুষটার দিকে। পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত উঠানো, হাতে কালো রঙের ঘড়ি, অনামিকা আঙ্গুলে জলজল করছে একটা আংটি, চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছিল। বাসন্তী রঙে আবির ভাইকে দেখে মেঘের হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছুটছে দিক বিদিক। বদলে গেল মেঘের অভিপ্রায়, চোখ দুটো প্রেমানুভূতিতে চকচক করছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের হার্টবিট থমকে গেছে। মেঘ মনে মনে নিজেকে আড়ালো। আর কতভাবে আপনি আমার ছোট হৃদয়ে অগ্নিকাণ্ড চালাবেন? মিমের ডাকে মেঘের মনোযোগ সরে দৃষ্টি নামিয়ে নেয়, কুচিগুলো ধরে আস্তে ধীরে পা বাড়ায়। তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙা পায়ের দিকে। অমনি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আলতারাঙা পায়ের মালিক যে আবিরের হৃদয় হরণী। আলতায় রাঙানো পা এই নিয়ে দ্বিতীয়বার দেখছে। প্রথমবার দেখেছিল মাইশাপুর বিয়ে। আবির মেঘের পা থেকে মাথা অবধি দেখল। আবিরের হৃদয়ের অন্তঃস্থল জুড়ে অস্থিরতা কাজ করছে। বাসন্তী রঙের শাড়ি, সুদীর্ঘ ঘন কালো চুল, মায়াবী দুই আঁখি, সদ্য ফোটা রঙিন হাসিতে মন্ত্রমুগ্ধ আবির সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। শাড়িতে মেঘকে দেখে কেউই বলবেই না এই মেয়ের বয়স 18, কিছুদিন পর 19-এ পা দিবে। মেঘকে দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবতী মেয়ে। মেঘকে দেখে অজানা শিহরণে আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বক্ষস্থলের ইতস্ততা কাটানোর সাধ্য তার নেই। আবিরের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অস্ত্র আবির নিজেই মেঘের হাতে তুলে দিয়ে এসেছে। জেনে বুঝে নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিতে যাচ্ছে আবির। জোরালো হৃদস্পন্দনের শব্দ আবিরের কান পর্যন্ত পৌঁছাতেই আবির ঠুক গেল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে খানিক ভাবল। চোখ মেলে তাকাতেই আবিষ্কার করলো মেঘ আবিরের থেকে ঠিক 1 হাত দূরে দাঁড়ানো। এত কাছাকাছি দাঁড়ানোতে মেঘের গায়ের গন্ধ আবিরের নাসারন্ধ্র পর্যন্ত পৌঁছে যায়। এই গ্রাণ আবিরকে বারংবার মাতাল বানাতে সক্ষম। মেঘ সমুদূর কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? আবির সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বললে, হয়নি, তবে হবে। কি হবে? তোর মাথা। গাড়িতে উঠ। মেঘ ভেঙচি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। মিম, মেঘ, আদি তিনজনই পেছনে বসেছে। আবির ড্রাইভিং সিটে বসেছে, তানবীর তার পাশেই বসেছে। গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটে কম করে হলেও 50 বার গাড়িতে থাকা আয়নাতে মেঘকে দেখছে। আরও 5 মিনিট যাওয়ার পর আবির আচমকা গাড়ি সাইড করে থামালো। তানবীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোনো সমস্যা ভাইয়া? ভাই, আজ গাড়ি তুই চালা, আমি পারছি না। তানবীর গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসে শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার মতো চালাতে পারবো না। যেভাবে খুশি চালা, আমায় বিরক্ত করিস না প্লিজ। তানবীর ঠোঁট বেঁকিয়ে মুচকি হাসলো। আবিরের হৃদয়ের তোলপাড় তানবীর কিছুটা হলেও বুঝতে পারছে। মেঘ পেছনের সিটে বসা থেকে একটু উঠে পেছন থেকে আবিরের কপালে হাত রেখে প্রশ্ন করে, আপনার কি শরীর খারাপ? আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কারোর হৃদয় হরণ হলে কি সে সুস্থ থাকতে পারে? আবিরের বেসামাল অবস্থা দেখে তানবীর মৃদু হেসে ঠাট্টার স্বরে মেঘকে বলল, ভয় পাইস না, ভাইয়ের মনে আরশোলা কামড় দিছে, এজন্য অস্থির লাগছে। সবকিছু ঠিক হতে একটু সময় লাগবে। মিম আর আদি দুজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা? আল্লাহ বাঁচাও। ওদের নাচানাচিতে তানবীর গাড়ি সাইড করে পেছনে ফিরে তাকালো। তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে শুধালো,
আমি কি একবারও বলছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিছে? তানবীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়েছে কে জানে। তোরা চুপচাপ বস, গাড়িতে আরশোলা নেই, তারপরও লাফালাফি করলে আরশোলা বাড়িতে ফেলে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করেই বসে আছে। তানবীর একবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো, ভাইয়া ব্যথা কি বেশিই লাগছে? হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুলল আর চোখে তানবীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়েকশন দেখালো না। তানবীর তখনও হেসেই যাচ্ছে। তানবীর পুনরায় ডাকলো, আবির ভ্রু কুচকে আবির শুধু ভ্রু নাচালো। তানবীর ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো অল ইজ ওয়েল, দেখবা একটু শান্তি লাগছে। আবির ভ্রু গুটিয়ে তাকালো। তানবীরের হাসি দেখে আবিরও খানিক হাসলো, তারপর তপ্তস্বরে বলল, মজা নিচ্ছিস? তানবীর সশব্দে হেসে উত্তর দিল, একদমই না। আবির ভারী কণ্ঠে বলল, দিন আমারও আসবে, তখন বোঝাবো কত ধানে কত চাল। চুপচাপ গাড়ি স্টার্ট দে। তানবীরও আর কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি রেখে গাড়ি স্টার্ট দিল। মাইশা আপুর বিয়েতে মেঘকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমাতে পারেনি। সাকিব তানবীরকে সবই বলেছে। তখনকার অবস্থা তানবীর স্বচক্ষে না দেখতে পারলেও এখনের অবস্থা ঠিকই দেখতে পাচ্ছে। গাড়িতে এসি চলছে, তারপরও আবির ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে। এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কথায় আছে, শাড়িতেই নারী। যে অষ্টাদশী জামা পরে পিচি মেয়ের মতো সারা বাড়ি ছুটোছুটি করত, সে আজ শাড়ি পরে পরিপূর্ণ নারী রূপে আবিরের সামনে আসছে। মায়াবিনী তো জানে না তার মায়ার জালে আবিরের মনটা বন্দী হয়ে আছে বহু বছর ধরে। নারীরূপী মায়াবিনীকে অনন্তকাল দেখার স্বাদ জাগছে আবিরের অন্তরে। ইচ্ছে তো অনেক কিছুই করছে, মায়াবিনীর দুগাল স্পর্শ করে চোখে চোখ রেখে মায়াবিনীর সমুদ্রের ন্যায় গভীর দু চোখ চিরকালের জন্য ডুবে যেতে, কপালে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে, হৃদয়ে জমানো নিবরদি ভালোবাসা এক খণ্ডে মায়াবিনীর উদ্বেলিত মনটাকে শান্ত করতে, মায়াবিনীর চোখে চোখ রেখে সাত সমুদ্র পাড়ি দিতে, নীলাকাশ, অগণিত পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমি তো ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির মিররে। পেছনের সিটে বসা অষ্টাদশীকে আপন মনে দেখেই চলেছে। হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসলো কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে, বারবার মনে হচ্ছে এদিক ওদিকে খুলে যাচ্ছে, তাই সেসব চেক করার ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতে মিররে চোখ পড়ে। আবিরের সঙ্গে চোখাচোখি হতে মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসা মেঘ ভ্রু কুচকায়। এক মুহূর্তের জন্য থমকে গেছে সবকিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করে, আবির ভাই কি আমায় দেখছেন? মেঘ সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলেছে। তা দেখে মেঘের কুচকানো ভ্রুযুগল আরো কুচকে আসে। সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থাকে বেশ খানিকক্ষণ। মনে মনে ভাবছে, ওই একজোড়া চোখ কি আমায় দেখে থমকে গিয়েছিল? শুধু কি দৃষ্টি আটকে গেছিল, নাকি দৃষ্টির সঙ্গে অন্তরতম আচলও? ভাবতেই মেঘের উষ্ঠদ্বয় প্রশস্ত হলো। হৃদয়ে জমানো অনুভূতিরা চোখে উপচে পড়ছে। আবির ভাই তাকে দেখে মুগ্ধ হয়েছে ভেবেই মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মেঘ নিজেকে আড়ালো। উনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চাইছিল? তবে কি আবির ভাইয়ের মনেও আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকিটা পথ মেঘ আবিরের চিন্তাতেই মগ্ন থেকেছে। শ্যামবর্ণের এক পুরুষের প্রেমে মেঘ মাতোয়ারা হয়ে গেছে। আবিরের যত্ন, রাগ, তীব্র অধিকারবোধ, স্নিগ্ধতা মিশ্রিত চাহনি, অষ্টাদশীর মনের পাহারায়
বারংবার বিপর্যয় ঘটায়। মেঘের প্রাণোচ্ছল জীবনে আবিরের ও আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতো। কয়েক মাসে অষ্টাদশীর কোমল মন আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঘের জীবনে বাবা আর ভাইয়ের পর আবিরই একমাত্র ছেলে, যার সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে করে, যার দৃষ্টি স্পর্শ কোথাও অশ্লীলতার ছোঁয়া অনুভব করেনি। তার জন্যই বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই থেকে অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে আবিরের সঙ্গ পাওয়ার অদম্য প্রয়াস সর্বক্ষণ বিচরণ করে। আচমকা গাড়ি থামানোতে মেঘের সুদীর্ঘ ভাবনার অবসান ঘটে। চিড়িয়াখানা দেখে আদি সবার আগে গাড়ি থেকে নেমে পড়ে। ইকবাল খান আগেও কয়েকবার মেঘদের নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তাই আদির এই জায়গা খুব পরিচিত। চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমও জানালো তারও ক্ষুধা লেগেছে, কিন্তু মেঘের সেসবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে শুধুই আবির ভাই ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুজনের। মেঘের আগে আবিরই চোখ নামিয়ে নেয়। চিড়িয়াখানা থেকে বের হতেই তানবীর ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া, তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। মিম আর আদিও তানবীরের কাছেই রয়ে গেছে। আবির দুটা টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। এ যেন গাছের সাম্রাজ্যে ঢুকে পড়েছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় 84 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎ কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি এগিয়ে গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বে মেঘও পা রাখার চেষ্টা করছে। আবিরের হাঁটার গতি বেশি হওয়ায় মেঘ শাড়ি পরে ঠিক গোলাতে পারছিল না। আবির আর চোখে চেয়ে মেঘের পাগলামি দেখে মুচকি হাসলো। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুই জোড়া পা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। বাসন্তী রঙের পাঞ্জাবিতে আবির, তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতে মেঘকে বেশ মানিয়েছে। লম্বাটে আবিরের পাশে মেঘকে আজ খুব একটা পিচ্ছি লাগছে না। শাড়ির সঙ্গে হিল জুতোতে বেশ বড়ই লাগছে মেঘকে। তানবীর কল দেওয়ায় আবিরের গতি কিছুটা কমে গেছে। মেঘ সামনে চলে গেছে। পাশ দিয়ে 3-4টা ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ঠাট্টার স্বরে বলে উঠল, কিরে মামা, আজকাল পরীরা আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসতেছে নাকি? দ্বিতীয়জন বলল, হরে মামা, আমারও তাই মনে হচ্ছে। চুলগুলো দেখছিস, জোশ না? আসলেই জোশ। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতেই দেখলো আবির ফোন চাপছে। মেঘ ঘাড় ঘুরিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলতে মেঘের চোখে চোখ পড়ে। আবির ভ্রু নাচিয়ে মেঘের কপাল কুঁচকে প্রশ্ন করে, আপনি ছেলেগুলোকে কিছুই বললেন না কেন? আজ কিছু বলার মোট নেই। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো। মৃদুস্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন আমি আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বললেন না? তুই কি চাস এখন ছেলেগুলোকে ধরে পেটাই? তাহলে তোর শান্তি লাগবো? মেঘ গাল ফুলিয়ে বলল, জানি না। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে মেরেছিল। আর আজ ছেলেগুলো বাজে কমেন্টস করেছে, তাতেও আবির কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘের মনে আবারও দুশ্চিন্তা ঢুকে গেছে। আবির ভাইয়ের এই পরিবর্তন মানতে পারছে না মেঘ। ছেলেগুলোকে একটা ধমক দিলেও মেঘ মানসিক শান্তি পেত। আবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। আকস্মাৎ মেঘের নজর পড়ে সামনের গাছের নিচে একটা কাপল বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য ওইদিকে দেখিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? মেঘের দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকিয়েছে। কাপলটাকে দেখে আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ খুব মনোযোগ সহকারে কাপলটাকে দেখছে। আবির গলা খাকারি দিয়ে
অন্যদিকে তাকে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, ওইদিকে না, এদিকে দেখতে বলছি। মেঘ ইনডিরেক্টলি আবিরকে কাপড়টাকে দেখতে বলছে। আবির বুঝেও না বুঝার মতো ভান করছে আর মিটিমিটি হাসছে। আবির একবার কাপড়টার দিকে তাকালো, খানিক বাদে প্রশ্ন করলো, তুই তো ভুটানি স্টুডেন্ট, ওরা যে গাছের নিচে বসে আছে ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বল? মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে। এ কেমন মানুষ, বুঝাচ্ছে কি আর বইটা বুঝতেছে কি? মনে প্রেম ভালোবাসা নাই ঠিক আছে, তাই বলে ঘুরতে এসো পড়াশোনা, এটা কেমন কথা? আবির মেঘের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করল, কি হলো জানিস না? জানবো না কেন, এটার বৈজ্ঞানিক নাম মেঘারোমা পাইট্রা সেরাটো অ্যাবেরো প্যাট্রিস। আবির হা করে তাকিয়ে আছে। মেঘের মাথায় আস্তে করে একটা গাঁটটা দিয়ে বলল, এটা টার্মিনেলিয়া আর্জনা। কি পড়াশোনা করিস এটাও জানিস না? আরেকটা গাছের দিকে দেখিয়ে পুনরায় বলল, এই গাছটার নাম বল। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, ভুটানিতে পড়ি বলে যেখানে যাই সেখানে শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে আসছি? তাহলে কেন আসছিস? বেড়াতে আসছি। বেড়াতে আসছিস বেড়া, এদিক সেদিক নজর আটকে কেন? আবির ঘুরিয়ে ফিরিয়ে হলেও বুঝিয়ে দিয়েছে ওই কাপড়টাকে দেখা আবিরের ভালো লাগেনি। মেঘ ভেঙচি কেটে যেতে যেতে বলল, সুন্দর জিনিসের নজর তো পড়বেই। আবির সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার চোখে যখন তুই ব্যতীত সব মেয়ে কুৎসিত, তেমন কাপল হিসেবে আমি আর আমার স্প্যারো ব্যতীত সবাই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব? কথাগুলো বলে আবির ঠোঁট বাঁকালো। দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে আসলো। আবারও পাশাপাশি হাঁটছে দুজন। আবির একটু পরপর আর চোখে মেঘকে দেখছে। সামনে যেতেই তানবীরদের সঙ্গে দেখা হলো। আবির তানবীরকে দেখে শান্ত স্বরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথায় ঠিক আছে, এখন দেখি ও আরো বড় তার চিরা। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বলে পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা, আমার বোনের তো কত ট্যালেন্ট দেখছো। আবির হেসে বলল, তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। আবির আর তানভীর দুজনে সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে, সুন্দর জায়গা দেখে ছবি তুলছে। আদি ওদের সামনে হাঁটছে আর খাচ্ছে। ঘন্টা দুয়েক ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতেই তিনটা ছেলে ছুটে আসে। মোলায়েম কণ্ঠে বলল, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্টস করা একেবারেই উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না। সরি প্লিজ, আর কখনো আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবিরের বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল গুটালো, তাকালো তানবীরের দিকে। তানবীর আগে থেকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মেঘ নম্রস্বরে জানালো, ঠিক আছে আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞেস করলো, আপু মাফ করছেন? হ্যাঁ করছি। ছেলেগুলো চলে গেছে। তানবীর আবিরকে ইশারায় জিজ্ঞেস করলো, সমস্যা কি? আবিরও ইশারাতেই বুঝালো, তেমন কিছু না। মেঘ সন্দেহের দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘের দিকে না তাকিয়ে তানবীরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরে আয়, আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানবীর ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকালো। আবিরের নীরের দৃষ্টি দেখে তানবীর এগিয়ে গিয়ে গাড়িতে বসেছিল। মিম আর আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের মুখের দিকে তাকালো। মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ, ভ্রু কুচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগা ক্রমশ ফুলছে, গাল ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির গলার স্বর কিছুটা উঁচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে শুধালো, ছেলেগুলো আমায় সরি বললো কেন? আমি কি জানি। মেঘের রাগ চোখে মুখে ভেসে উঠেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যিই কিছু জানেন না? আবির নিজের ঠোঁট কামড়ে এক আঙ্গুলে মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাখলে তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এভাবে ঘুরবি, তাহলে কোনো ছেলে বাজে কমেন্টস করবে না।
তারপর তাদের এসে সরিও বলতে হবে না। আবির এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলো। হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিক্সা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে ধরে রিক্সাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়েছে যেন বাতাসে চুল এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিক্সা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পরপর এই মেঘের দিকে ঝুঁকে দেখে কোনো কিছু গাড়ির চাকায় আটকায় কিনা। আবির যতবার কাছে আসে আবিরের গায়ের গন্ধ মেঘের ছোট দেহ ততবারই কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান থেকে দেখে আবির রিক্সা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের মাথায় মুকুট কিনেছে, সাথে দুহাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। আশেপাশে ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতে মেঘকে সেসব পরিয়ে দিয়েছে। মেঘ আজ নির্বাক, কথা বলতে একদমই ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিক্সাতে পাশাপাশি বসে আছে, এতে তার খুশির সীমা নেই। তার উপর আবিরের যত্ন বারংবার অভিভূত হচ্ছে। নতুনভাবে প্রেমে পড়তে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছে নেই তার। আর একটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে অষ্টাদশী সেখানে যাবে, কোনো প্রশ্ন করবে না। যেই কথা সেই কাজ। রিক্সা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকলো। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো। কলিং বেল চাপতে কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশা আপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতদিনে বোনের কথা মনে পড়ল? আবিরের মুখের হাসি দেখি ঠাট্টার স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আহা গো, কি কাজে ব্যস্ত তা আমার জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাইশা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকলো, এই যে ম্যাম আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতে মেঘকে দেখে মাইশা দু হাতে নিজের দু গালে হাত রাখলো। মেঘকে আপাদমস্তক দেখে দরজার বাহিরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে। আপুর বিয়ের পর আজই আপুকে দেখছে। আবির অবশ্য আগেও এসেছে, বাসাও আবিরই ঠিক করে দিয়েছিল। মেঘ জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? ও বের হয়েছে, চলে আসবে এক্ষুনি, তোমরা ভেতরে এসে বসো। মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি, শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না, আমি তাকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। আহারে। আবির ঠোঁট ফুলে অভিযোগের স্বরে বলল, তুমি একমাত্র বুঝছো। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউ তো বুঝেই না। মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া বলে দিচ্ছি। এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখে বলল, মেঘ তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সাবধানে থেকো, তোমাকে দেখে কারোর হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। একটু পর মাইশা আপুর হাজবেন্ড বাসায় আসছেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেন গেট পর্যন্ত এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আবির, মেঘের শাড়ির কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুজনই অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতেই মাইশা আবিরকে ডাকলো। আবির কাছে যেতে মাইশা এসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নশীল হতে হবে। আবির মুচকি এসে বলল, বিয়েটা করতে দাও, যত্ন কি, কাকে বলে, কত প্রকার, বিস্তারিত দেখতে পারবা, আসছি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানবীর, মিম আর আদিকে
নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার এদিকে আসছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানবীরেরও খুব ইচ্ছে করছিল বন্যাকে দেখতে, কিন্তু হুটহাট বন্যাকে কল দেওয়াটা নিজের কাছে খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবেই কল করার সাহস পায়নি। তানভীর ধীরগতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আখিজোড়া অনবরত তাকেই খুঁজছে। মিম শুধালো, ভাইয়া আমরা এদিকে কেন আসছি? আমাদের বাসা তো এদিকে না, ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ল হলুদ সালোয়ার কামিজ পরনে একজনের দিকে, মাথায় সাদা ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক, আপন মনে ঝালমুড়ি খাচ্ছে। শিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামালো বন্যার কাছাকাছি এসে। গাড়ির হর্নের শব্দে বন্যা গাড় ঘুরিয়ে তাকাতেই তানবীরের হৃদয়ের ছুরির ন্যায় কিছু ঢোকার মতো অনুভূতি হলো। বন্যার দু চোখে গাঢ় করে কাজল দেওয়া, বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানবীরের দৃষ্টি সরছে না। ভেতর থেকে মিম বন্যাকে দেখে বলে উঠল, ভাই দেখো বন্যা আপু। এতে তানবীরের হুঁশ ফিরে। মিম আর আদি যে তানবীরের সাথে ছিল এটা তানবীরের মনেই ছিল না। তানবীর এবার শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানবীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করল, আপনি এখানে? এমনিতে আসলাম। বন্যা নিজের হাতের ঝালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানবীরকে দেখে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? না, খাও তুমি। কয়েক মুহূর্তে নিস্তব্ধতা কাটিয়ে তানবীর শুধালো, বাসা থেকে এত দূরে ঝালমুড়ি খেতে আসছো? বন্যা আবার একটু শব্দ করেই হাসলো। এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা ঘাড় ঘোরাতেই ঠোঁটজোড়া আরো প্রশস্ত হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, ওই তো আপুরা চলে আসছে। ওনারা আসতেই বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানবীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানবীর কিছুটা থতমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তানবীর সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মেঘের বড় ভাই। চিনতে পারছি, আপনার কথা অনেক শুনি। আপনি নাকি খুব রাগী? তানবীরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বন্যার আপু পুনরায় প্রশ্ন করলেন, তা আমাদের এদিকে কি মনে করে, ঘুরতে নাকি এমনিতেই? তানবীর ঢুক গেলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকেও ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ আসছে? তানবীর মৃদু হেসে বলল, না, বোনও আসেনি, মিম আর আদি গাড়িতে আছে। বন্যা ততস্থ হয়ে বলল, আগে বললেন না কেন? আপু তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যা বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে আসছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। না আপু, অন্য কোনো দিন আসবো। বন্যা মিম আর আদিদের সঙ্গে গল্প করছে, ঝালমুড়ি কিনে দিয়েছে। তাদের থেকে বিদায় নিয়ে তানবীরের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসে গাড়ি থামলো। ততক্ষণে আবির মেঘকে নিয়ে চলে আসছে। তানবীর গলিতে ওদের নামিয়ে দিয়েছে। তিন ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেঘকে মাথায় মুকুট কিনে দিয়েছে। সেটা দেখে মিম মেঘের কাছে আবদার করেছে তাকেও যেন এনে দেয়। তারপর বন্যার সঙ্গে দেখা হয়েছে সেই কথাও বলেছে। বাসায় ফিরে কিছুক্ষণ পরই তানবীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথমবারেই কল রিসিভ হলো। তানবীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কি করতেছ? তেমন কিছু না। কেন? হাত কাটছো কিভাবে? বন্যা আটকে উঠে নিজের হাতের দিকে তাকায়। তানবীর সন্ধ্যার দিকেই হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কথাটা জিজ্ঞেস করতে পারেনি। বন্যা জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দা লেগে কেটে গেছিল। তানবীর রাগে স্বরে বলল, দা লেগে হাত কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি। তা তো ব্যান্ডেজ দেখেই বুঝেছি। ওষুধ খেয়েও ঠিক মতো রাখছি।
এদিকে মেঘ ঘন্টাখানেক পর আবিরের জন্য 1 কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকেছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলান দিয়ে বসে আছে। মেঘ খুব সন্তর্পণে কাপটা টেবিলের উপর রাখলো। কয়েক সেকেন্ড আবিরকে দেখলো, বলতে চাইলো কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে আবির সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। অমনি মেঘের পদযুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবে প্লিজ। আবিরের কণ্ঠ অনেক ভার, কথাগুলো অনেক কষ্টে বলছে। মেঘ ঢুক গিলে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছিলাম। এই ব্যথা কফিতে কমবার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুলের স্পর্শ করে। আবিরের চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকিয়েও দেখছে না। আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে মেঘ ডাকলো, আবির ভাই। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশনে আছি। মেঘ খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতে জড়াতে চাই না, তোর কিছু করতে হবে না। কেন? ফুপিকে আপনার একার নাকি? ফুপিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এই দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্ত স্বরে বলল, আমি বললাম তো তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না। কেন বুঝতে চাচ্ছিস না? কিছু হবে না আমার। আপনি তো বললেন আমি এবারে রাজকন্যা, রাজকন্যার কথা কেউ অমান্য করবে না। অমান্য করবে শুনি? আবির মনে হাসল, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না। আমি বড় আব্বু আর আব্বুকে রাজি করাতে পারবো, আপনি এত ভয় পাবেন না। আবির প্রখর তপ্তস্বরে জানালো, রাজকন্যার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরণ আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছুই হবে না জনাব, আমি এখনই রাজি করিয়ে আসছি। এই শুন, পরে শুনবো। রাজকন্যা এখন গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছে। আবির আবারও মেঘকে ডাকে, ততক্ষণে মেঘ রুম থেকে বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুত করছে, অস্থির লাগছে। আবির যে নিজে সর্বশক্তি দিয়ে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে, তাকে অষ্টাদশী জানে। মেঘকে অতি সামান্য কারণেও কেউ ধমক দিলে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মেঘকে আগে থেকে সাবধানে রাখে। মেঘের সারা শব্দ নেই। আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব না। গত 2 রাত নির্ঘুম কাটিয়েছে। প্রচণ্ড মাথা ব্যথা সত্ত্বেও আবির উঠে ব্যালকনিতে আসলো। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিলেন। আবির উপর থেকে স্থির দৃষ্টিতে বাবা চাচা আর মেঘকে দেখছে। ভেতরটা ভয়ে কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তারপর থেকে আজ অবধি পরিবার নিয়ে কোথাও যাননি তিনি। মেয়েরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির 3 বউ একসঙ্গে শপিংয়ে যান, কখনো 3 ভাই একসঙ্গে অফিসে বা অন্য কোথাও যান, আবার কখনো খানবাড়ির 3 রাজপুত্র আর 2 রাজকন্যা একসঙ্গে ঘুরতে যায়। কিন্তু সকলে একসঙ্গে আজ পর্যন্ত কোথাও যায়নি। ফুপির জন্য মেঘ আজ রিস্ক নিয়ে আব্বু আর বড় আব্বুকে রাজি করাতে নিচে আসছে। কিভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে মালিয়া খান চা করতেছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড়াম্মু দাও, আজ চা আমি করব। তুই পারবি না মা, হাত পুড়াইয়া ফেলবি। মোটেই না। তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি কত বড় হয়ে গেছি দেখছো না? তুই বড় হয়ে গেছিস?
অবশ্যই হয়েছে, আগামী মাসে 19 বছরে পা দিতে যাচ্ছি। মাশাআল্লাহ, বিয়ের বয়স তো হয়েই গেছে, জামাই দেখতে হবে তাহলে। মেঘ লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো, মনে মনে বলল, জামাই ফিক্সড। এখন তোমার ছেলে হাতে সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হব। আহা, কি শান্তি। মালিয়া খান দৃঢ়হস্তে মেঘের মুখ থেকে আঁচল সরিয়ে খানিক হেসে বললেন, বিয়ের নাম শুনে এত লজ্জা? মেঘ লাজুক হাসল। মেঘের এই লজ্জার কারণ যে অন্য কিছু, এটা মালিয়া খানকে বুঝতে দিল না। কিছুটা স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে চলে গেল। মেঘের হাতে চায়ের কাপ দেখে দুই ভাই নড়েচড়ে বসলেন। মোজাম্মেল খান চায়ের কাপ হাতে নিতে নিতে শান্ত স্বরে শুধালেন, আম্মু, তুমি চা আনতে গেলে কেন? এমনিতেই। আলী আহমদ খান প্রখর নেত্রী মেঘকে দেখে বললেন। মুখ দেখে মনে হচ্ছে বড়সড় আবদার আছে, কি লাগবে বলো মা? মেঘ হাসি মুখে উত্তর দিল, কিছুই লাগবে না বড় আপু। মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞেস করলেন, তোমরা নাকি আজ ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? চিড়িয়াখানায় আর বোটানিক্যাল গার্ডেনে। ঘোরাঘুরি করে মন ভালো হয়েছে? মেঘ চোখ বন্ধ করে ঢুক গিলল। মনে সাহস জুগিয়ে বলল, ভালো লাগেনি, বরং মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে। কেন? ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বুর ধমক না দিয়ে বসেন। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘ বলে উঠল, সবাই সবার আব্বু আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে আসছিল। তারা কত আনন্দ করছিল, তাদের দেখতেও ভালো লাগছিল। আমার বোধশক্তি হওয়ার পর থেকে আমি কোনোদিন দেখিনি আমাদের বাসায় সবাই একসঙ্গে কোথাও ঘুরতে গিয়েছে। আমি চাই আগামীকাল আমাদের বাসায় সবাই একসঙ্গে ঘুরতে যাব। এটা আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। আলী আহমদ খান ধীর কণ্ঠে বললেন, তোমার আম্মু বড় আম্মু কাকিয়াকে নিয়ে যেও, আর আমি আর ইকবালকে বলবো নে, সেও তোমাদের সঙ্গে যাবে। মেঘ অভিমানী কণ্ঠে জানালো, আমি বলেছি সবাই মানে খানবাড়ির প্রত্যেকে, সেখানে আপনারা দুজনও পড়েন। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাদের কাজ আছে, বাকিদের নিয়ে যেও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, আমি খোঁজ নিয়েছি অফিস ছুটি। প্লিজ আব্বু, প্লিজ বড় আব্বু, চলুন না। না মামুনি, তোমরা ঘুরে আসো, টাকা দিয়ে দিব নে, খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আইসো। মেঘ এবার কিছুটা ক্ষিপ্ত সুরে বলল, থাক, টাকা লাগবে না, আপনাদেরও কোথাও যেতে হবে না। আমি কত আশা নিয়ে আসছিলাম সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন। এভাবে বলছো কেন মা? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুও সাথে যাবে, তবুও মন খারাপ করো না। মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে বলল, বললাম তো কাউকে যেতে হবে না, আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়ে ব্যস্ত থাকুন, আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত, আপনারা আপনাদের কাজ করুন। মেঘ চলে যেতে নিলে আলী আহমদ খান ডাকলেন। শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। এক পর্যায়ে মেঘ বলে বসলো, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারোর সঙ্গে কথা বলবে না মেঘ। আলী আহমদ খান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকেই বোনকে অনেক আদরে বড় করছিলেন আলী আহমদ খান এবং মোজাম্মেল খান। বোনের কোনো আবদার কখনো অপূর্ণ রাখেনি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট নিয়ে আসতেন। প্রতি সপ্তাহে 4 ভাই বোন মিলে ঘুরতে যেতেন। ইকবাল খান সবার ছোট থাকা সত্ত্বেও আলী আহমদ খান আর মোজাম্মেল খানের বোনের প্রতিও ভালোবাসা বেশি ছিল। কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর ফলে ভাই বোনের শারীরিক মানসিক দুভাবেই বিচ্ছেদ ঘটেছে। পরিবারকে সময় দেওয়ার, বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছেন। 2-1 বার গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরত। তার জন্য পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসার হাল শক্ত করে ধরেছেন। বড় ভাইয়ের দেখাদেখি মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথের পথিক হয়ে গেছেন। সেই সঙ্গে পরিবারের পুরো দায়িত্ব পড়েছে ইকবাল খানের উপর। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া, ডাক্তার দেখানো, ঘুরতে নিয়ে যাওয়া সম্পূর্ণ দায়িত্ব ইকবাল খানের। অনেক ভেবেচিন্তে অবশেষে আলী আহমদ খান জানালেন তিনিও আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কে
মেঘ ছুটে গিয়ে আম্মু বড় আম্মুকে ডেকে নিয়ে আসছে। আকলিমা খান মিম আদিকে পড়াচ্ছিলেন, তাদেরকেও ডেকে নিয়ে আসছে। এর মধ্যে আবির নিচে নামছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে টানা 2 বার ভ্রু নাচালো। আবিরও নিঃশব্দে হাসল। চোখের ইশারাতে মেঘের প্রশংসা করলো। আবির নামতেই মোজাম্মেল খান জিজ্ঞেস করলেন, আগামীকাল কি তুমি ফ্রি আছো? কিছু কাজ আছে, কেন চাচ্ছ? মেঘ একদম পাগলামি করে ফেলতেছে। মেঘ একদম পাগল করে ফেলতেছে। আগামীকাল নাকি ভালোবাসা দিবস, সে উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে? আবির উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতেই হবে, কাজ না হয় পরেই করলাম। আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। দিনরাত এক করে ফুপ্পিকে নিয়ে ভাবা মানুষটা ফুপ্পির সাথে সবার দেখা করানোর চিন্তায় আত্মরা হয়ে যাচ্ছিল, অথচ আব্বুর সামনে এসে কি সুন্দর করে বলছেন ওনার নাকি কাজ আছে। কি এমন কাজটা ওনার? এর মধ্যে ইকবাল খান বাসায় আসছেন। তানবীরকেও জানানো হয়েছে কোথাও যাওয়া হবে, কখন যাবে সব সিদ্ধান্ত শেষে যে যার মতো চলে গেছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান দুজন আবারও কাগজপত্র দেখছেন। ইকবাল খান, আকলিমা খান, মিম আদি সকলে রুমে চলে গেছেন। আবির খেতে বসেছে। আবিরকে দেখে মেঘ আবিরের বিপরীতে গিয়ে বসলো। ডাইনিং টেবিলে আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার আগামীকাল কি এমন কাজ শুনি? কোনো কাজ নেই। কেন? একটু আগে যে বললেন ব্যস্ত, কাজ আছে। আবির উষ্ঠদয় কিছুটা প্রশস্ত করে বলল, কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখে মুখে হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে। মেঘ মাথা চুলকে বলল, আপনি কি ভাবেন আর কি করেন আপনিই জানেন। আবিরের প্রশস্ত উষ্ঠ আরও বেশি প্রশস্ত হলো। আবির তপ্তস্বরে বলল, থ্যাংক ইউ মাই ডিয়ার স্প্যারো, মাই প্লেজার। আজ সকাল থেকে বাড়িতে হয়েছে। মিম, মেঘ আদি তিনজনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে আসছিল, তাই সাজার তেমন সময় পায়নি। আজ মেঘ সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরছে। সবাই রেডি হয়ে যাচ্ছে। কি ড্রেস পরবে মেঘ এখনো সিদ্ধান্তই নিতে পারছে না। ভালোবাসা দিবসে আবিরের সঙ্গে মিলিয়ে জামা পরবে, এটা আগে থেকেই ভেবে রেখেছিল, কিন্তু সারাদিন যাবৎ আবিরের কোনো হদিশ নেই। সে সকালে বেরিয়েছে, এখনো আসছে না। সবার বলা বলিতে মেঘ রেডি হতে চলে গেছে। মেঘ লাল রঙের একটা গাউন পরেছে, চুলগুলো বেনি করে সামনের দিকে রেখেছে। এক হাতে ঘড়ি, আরেক হাতে আবিরের দেওয়া কাচের চুড়ি থেকে এক সেট লাল রঙের চুড়ি পরেছে। আজ কানে বড় থুল দিয়েছে, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে আইলাইনার, সাথে হালকা করে দেওয়া কাজল। আগে মেঘ গাঢ় করে কাজল দিত, কিন্তু আবিরের ভয়ে এখন কাজল দেওয়া ছেড়েই দিয়েছে। হঠাৎ হঠাৎ হালকা করে একটু দেয়। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপতেছিল। এর মধ্যে আবির বাসায় আসছে। আর চোখে মেঘকে খানিক দেখে দ্রুত রুমে চলে গেল। 20 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নেমে পড়েছে। আজকে ও পাঞ্জাবি পরেছে। আবিরের পাঞ্জাবিটা বেশ কয়েকটা রঙের কম্বিনেশনে তৈরি, তবে সেটাতে লাল রং একটু বেশি ভাসছে। মেঘের ইচ্ছে পূরণ হয়েছে দেখে মাথা নিচু করে মুচকি হাসলো। আবির বসা থেকে বেরিয়ে যাচ্ছে, পেছন পেছন মেঘও ছুটছে। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়ালো। মেঘ কাছে আসতে শান্তস্বরে বলল, ওখানে একদম শান্ত থাকবি। ফুপিকে তুই চিনিস না, আর আজকের জন্য জান্নাত আপুকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবি না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ফুপি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করছিল, তাই বাসে গেছিল। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার ফুপির জন্য খুব টেনশন হচ্ছে, আর আমার আপুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই মুড অফ করে থাকিস না। বাসার সকলের সঙ্গে ঘোরার ইচ্ছে পূরণ হচ্ছে, সেটাতেই ফোকাস কর। মেঘ কথা না বাড়িয়ে সোজা গাড়িতে বসলো। একটু পর মিম আদি সহ সকলেই চলে আসছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা
পার্কে আসলো। আবির আর তানভীর এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া তারা কোনো দিকে যায় না। রমনা পার্কে যাবে কিনা সেই অনুমতিও বাবার থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমদ খান নিজেই মেঘদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এটা সেটা গল্প বলছেন। সামনের দিকে 3 ভাই মিম, আদি, মেঘ, তারপর 3 বউ, সবশেষে আবির আর তানভীর। ফুপির কথা জানতে মেঘ ইচ্ছে করেই সামনে থেকে পিছনে আসছে, কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা। আবির তানভীর কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে। তানভীর আবির কারোর কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলে আবির আচমকা মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে। মেঘ পেছনে ফিরতেই আবির চোখের ইশারায় করলো সামনে না আগানোর জন্য। সামনে সবার হাঁটা হঠাৎই থেমে গেছে। মেঘ এবার ঘাড় ঘুরিয়ে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীর কিছুই দেখেনি ভাব করে মেঘকে ক্রস করে সামনে গিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে রাখছে, এ দৃশ্য যেন কারো নজরে না পড়ে তার জন্যই আড়াল করে দাঁড়িয়েছে। মালিয়া খান জান্নাতকে দেখে এগিয়ে গেছেন। বাকিরা সবাই দাঁড়িয়ে আছে। মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বললেন, আরে জান্নাত, কেমন আছো? জান্নাত একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝি ঘুরতে আসছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার আজকের স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরবে, তার জন্য আসলাম। জান্নাত এবার আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তা জান্নাত, তুমি কি একা আসছো? জান্নাত হাসি মুখে বলল, না। বলে ঘাড় ফিরিয়ে তাকিয়ে গাছের নিচে বসা মহিলার দিকে তাকালো। মালিয়া খান কিছুটা পিছিয়ে আলী আহমদ খানের কাছাকাছি এসে আস্তে করে বললেন, উনি মনে হয় জান্নাতের আম্মু। আপনাকে যে বলেছিলাম কিছু, তা তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিবনে, আপনি কি বললেন? ঠিক আছে, তোমরা যেহেতু এত ইচ্ছে দিও দাওয়াত, আমার কোনো সমস্যা নেই। মালিয়া খানের মুখে উজ্জ্বলতা ঝলঝল করছে। উত্তেজিত কণ্ঠে জান্নাতকে প্রশ্ন করলেন, উনি তোমার আম্মু না? ডাকো, একটু কথা বলি। জান্নাত ঘাড় ঘুরিয়ে ডাকলো, আম্মু এদিকে আসো। ঠোঁটে হাসি রেখে জান্নাত মালিয়া খানের কে বললেন, উনি আমার শাশুড়ি আম্মু। সহসা স্তব্ধ হয়ে গেছে সবকিছু। মালিয়া খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাতের কথা শুনে আলী আহমদ খানও কপাল কুঁচকালেন। মালিয়া খান প্রায়ই আবিরের জন্য জান্নাতের কথা বলেন, কিন্তু আলী আহমদ খান তেমন সাড়া দেননি বলে এতদিন কিছুই বলতে পারেননি। অথচ যে সে মেয়ে বিবাহিত, ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। মালিয়া খান এতটাই শখ যে কিছুই বলতে পারছেন না। এদিকে আবির মেঘের হাত ধরেই রেখেছে যাতে মেঘ কোনোভাবে সামনে না যায়। তানভীর মেঘের সামনে দাঁড়ানো, তাই মেঘ জান্নাত আপুর কথা শুনলেও আপুকে দেখতে পারছেন না। মেঘ ঘাড় কাত করে জান্নাতকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিক ভেবে প্রশ্ন করলেন, তোমার বিয়ে কবে হয়েছে? অক্টোবরের 12 তারিখ আন্টি। মালিয়া খান এবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলেন। আজ ফেব্রুয়ারি 14, মানে 4 মাসের উপরে হয়েছে জান্নাতের বিয়ে হয়েছে, অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছিলেন। হালিমা খান বললেন, আমাদের বললে না তো? আসলে আন্টি হুট করে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল, আর ওই রকম প্রোগ্রামও করা হয়নি, তার জন্য আর বলা হয়নি। তা তোমার হাজবেন্ড কি করে? জবের জন্য আপাতত দেশের বাইরে আছেন। দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ। স্বামীর সংসার নিয়ে সুখে থেকো। মালিয়া খানের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত ছিল, এখন ঠিক ততটাই নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে।